আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে একটা খুব জরুরি মিটিং বা ধরুন প্রেজেন্টেশনে সব পয়েন্ট একদম নিখুঁতভাবে বলা হলো, কিন্তু তারপরেও মনে হলো কথাটা যেন ঠিক পৌঁছালো না? হুম মানে উল্টো দিকের মানুষটা হয়তো শুনল কিন্তু ঠিক বিশ্বাস করল না। একদম। একটা অদ্ভুত ডিসকানেক্ট। অথচ শব্দে তো কোনো কমতি ছিল না। তো এই রহস্যটা কি? আজকের আলোচনা ঠিক এই বিষয়টার গভীরে যাবে। আমরা প্রায়ই ভাবি যোগাযোগ মানে সুন্দর করে কথা বলা। কিন্তু আসল সত্যিটা হলো আমাদের বলা কথাগুলো মানে যোগাযোগের একটা খুব ছোট অংশ মাত্র। একটা বরফখণ্ডের চূড়ার মতো, তাই না? ঠিক তাই। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল বডি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ বইটির একটি সারসংক্ষেপ। আমাদের লক্ষ্য হলো এটা বোঝা যে কিভাবে আমাদের শরীর কথা না বলেও সারাক্ষণ কথা বলে চলেছে, আর কিভাবে আমরা এই নীরব কিন্তু শক্তিশালী সংকেতগুলো আরও ভালোভাবে বুঝতে পারি এবং ব্যবহারও করতে পারি। অবশ্যই। আলোচনার শুরুতেই একটা চমকে দেওয়ার মতো তথ্য দিই। এই বইয়ের সারসংক্ষেপ অনুযায়ী আমাদের যোগাযোগের মাত্র ৭% নির্ভর করে আমরা কি শব্দ ব্যবহার করছি তার উপর। মাত্র ৭%? হ্যাঁ, ভাবা যায়? তার মানে তো বাকি ৯৩%-এর গল্পটা পুরোপুরি অন্য কোথাও লেখা হচ্ছে। ঠিক। এর মধ্যে যেমনটা বলা হয়েছে ৩৮% হলো আমাদের কণ্ঠস্বর, মানে আমরা কিভাবে কথাটা বলছি, আমাদের গলার স্বর, তার ওঠানামা। আর বাকি ৫৫% মানে অর্ধেকেরও বেশি হলো আমাদের শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। এই পরিসংখ্যানটা শুধু একটা তথ্য নয়, এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। একদম। আমরা সারা জীবন শিখি কি বলতে হবে, কিন্তু আসল খেলাটা হচ্ছে কিভাবে দেখাতে হবে তার ওপর। তাহলে ওই যে মিটিংয়ের কথা বলছিলাম, যেখানে সব ঠিকঠাক বলেও কাজ হলো না, তার মানে সম্ভবত আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার কথাগুলোকে সমর্থন করছিল না। সমর্থন করছিল না, বা হয়তো উল্টো কথাই বলছিল। হয়তো আপনার কথাগুলো আত্মবিশ্বাসী ছিল, কিন্তু আপনার কাঁধটা একটু ঝুঁকেছিল। হতে পারে। অথবা আপনি ক্লায়েন্টের দিকে না তাকিয়ে হয়তো নিজের নোটের দিকে তাকিয়ে কথা বলছিলেন। অবচেতন মনে ক্লায়েন্ট কিন্তু আপনার কথা নয়, আপনার শারীরিক ভাষার উপরেই বেশি ভরসা করেছে। এখানেই তাহলে আলোচনার আসল গুরুত্বটা। একদম। তাহলে চলুন এই নীরব ভাষার পাঠোদ্ধার করা যাক। বইটির সারসংক্ষেপ অনুযায়ী প্রথম ধারণা বা ফার্স্ট ইমপ্রেশন তৈরি হয় মাত্র কয়েক সেকেন্ডে। আর সেটা কোনো কথা বলারও আগে। হ্যাঁ, তো বিষয়টা কি শুধুই আমাদের পোশাক আশাকের উপর নির্ভর করে? পোশাক তো একটা অংশ বটেই, কিন্তু তার চেয়েও অনেক বেশি শক্তিশালী হলো আমাদের ভঙ্গি বা পোশ্চার। ভাবুন তো, একজন আর্মি জেনারেল বা একজন সফল সিইও যখন ঘরে ঢোকেন, তাদের হাঁটা চলা বা দাঁড়ানোর মধ্যে একটা দৃঢ়তা থাকে, কাঁধ সোজা, চিবুক উঁচু। একটা অথরিটি থাকে। ঠিক। এই ভঙ্গিটা শুধু দেখতেই ভালো লাগে না, এটা ক্ষমতা আর আত্মবিশ্বাসের একটা নীরব ঘোষণা। অন্যদিকে কেউ যদি কাঁধ ঝুঁকিয়ে কুঁজো হয়ে দাঁড়ায়, তাহলে তাকে দুর্বল বা অনিশ্চিত মনে হয়। একদম, তার সব যোগ্যতা থাকা সত্ত্বেও। এটা শুধু বাইরের ভঙ্গি নয়, এটা আমাদের ভেতরের মানসিক অবস্থার একটা আয়না। দাঁড়ানোর ভঙ্গির পরেই আসে চোখের যোগাযোগ বা আই কন্ট্যাক্ট। সারসংক্ষেপের একটা মূল পয়েন্ট হল চোখের দিকে তাকিয়ে কথা বলা সততা আর বিশ্বাসযোগ্যতা তৈরি করে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। অনেক সংস্কৃতিতে, বিশেষ করে আমাদের এখানে, গুরুজন বা সিনিয়রদের চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলাকে তো এক ধরনের বেয়াদবি হিসেবে দেখা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর এখানেই প্রেক্ষাপটের ভূমিকা আসে। আচ্ছা। বডি ল্যাঙ্গুয়েজের নিয়মগুলো পাথরে খোদাই করা নয়, এগুলো সংস্কৃতি আর পরিস্থিতি অনুযায়ী বদলায়। তবে মূল নীতিটা কিন্তু একই থাকে, আর সেটা হলো সংযোগ বা কানেকশন। সংযোগ। হ্যাঁ, পশ্চিমা বিশ্বে সরাসরি আই কন্ট্যাক্ট সংযোগ তৈরি করে। আমাদের সংস্কৃতিতে হয়তো একটানা তাকিয়ে না থেকে সম্মানের সঙ্গে মাঝে মাঝে চোখ নামিয়ে কথা বলাটাই সঠিক সংযোগ স্থাপন করে। তার মানে উদ্দেশ্যটা একই থাকছে। উদ্দেশ্যটা একই, অন্যজনকে বোঝানো যে আপনি তার কথায় মনোযোগী এবং উপস্থিত আছেন। চোখ পুরোপুরি সরিয়ে নেওয়া বা এদিক ওদিক তাকানো প্রায় সব সংস্কৃতিতেই অমনোযোগ বা নিরাপত্তাহীনতার লক্ষণ। বুঝেছি। তার মানে ব্যাপারটা অন্ধভাবে নিয়ম মানা নয়, বরং পরিস্থিতি বুঝে প্রয়োগ করা। একদম। আচ্ছা, এগুলো তো গেল আমাদের উপস্থিতি জানানোর বিষয়। কিন্তু যখন আমরা সক্রিয়ভাবে কথা বলি, তখন আমাদের মুখ বা হাতের ভূমিকা কি? যেমন ধরুন হাসি। হাসি সম্ভবত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সর্বজনীন শারীরিক ভাষা। তাই বইটিতে বলা হয়েছে একটা আন্তরিক হাসি মুহূর্তে একটা বরফশীতল পরিবেশকে উষ্ণ করে তুলতে পারে। ধরুন আপনি একটা কঠিন আলোচনায় বসেছেন যেখানে দুপক্ষই খুব উত্তেজিত।
একটা টেন্স সিচুয়েশন। ঠিক সেই মুহূর্তে একটা হালকা স্বাভাবিক হাসি উত্তেজনা কমিয়ে পরিস্থিতিকে আবার নিয়ন্ত্রণে আনতে পারে। এর একটা মনস্তাত্ত্বিক কারণও আছে। কি রকম? আমরা যখন কাউকে হাসতে দেখি আমাদের মস্তিষ্কের মিরর নিউরন সক্রিয় হয়ে ওঠে এবং আমাদেরও ভালো অনুভূতি হয়। এটা একটা অদৃশ্য সেতু তৈরি করে দেয়। ঠিক। আর এই ব্যাপারটা আমরা প্রায়ই দেখি, তাই না? একজন ভালো সেলসম্যান বা একজন নেতা প্রায়ই দেখবেন কঠিন পরিস্থিতিতেও মুখে একটা হালকা হাসি ধরে রাখেন। একদম। এটা তাদের দুর্বলতা নয়, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার একটা কৌশল। হাসির পর আসে হাতের ব্যবহার। বইটা বলছে নিয়ন্ত্রিত জেস্চার আমাদের বক্তব্যকে আরও জোরালো করে, কিন্তু অতিরিক্ত নাড়াচড়া মনোযোগ নষ্ট করে দেয়। হ্যাঁ, এই বিষয়টা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমার একবার মনে আছে, একজন বক্তার প্রেজেন্টেশন শুনছিলাম। তিনি খুব জ্ঞানী মানুষ, কিন্তু কথা বলার সময় তার দুটো হাত কি করছিল? দুটো হেলিকপ্টারের পাখার মতো ঘুরছিল। 10 মিনিট পর উনি কি বলেছিলেন আমার কিছুই মনে ছিল না, শুধু মনে ছিল ওনার হাত দুটো একবারও স্থির হয়নি। হ্যাঁ, মানে মনোযোগটা অন্যদিকে চলে গিয়েছিল। পুরোপুরি শ্রোতাদের মনোযোগ তার কথা থেকে সরে গিয়ে তার হাতের দিকে চলে গিয়েছিল। এটাই হলো অনিয়ন্ত্রিত জেস্চারের বিপদ। তাহলে নিয়ন্ত্রিত জেস্চার কেমন হওয়া উচিত? নিয়ন্ত্রিত জেস্চার হলো সেটাই যা আপনার কথার পরিপূরক। যেমন আপনি যখন বলছেন আমাদের সামনে 3টি প্রধান লক্ষ্য আছে, তখন আপনি আঙুল দিয়ে 1, 2, 3 দেখাতে পারেন। আচ্ছা, এই ছোট ভঙ্গিটা আপনার কথাকে শ্রোতার মনে গেঁথে দিতে সাহায্য করে। হাতের তালু খুলে কথা বলা সততা এবং খোলামেলা মনোভাব প্রকাশ করে। আর মুঠো করা হাত? মুঠো করা হাত আগ্রাসী মনোভাবে ইঙ্গিত দেয়। বড় নেতারা যখন ভাষণ দেন তাদের প্রতিটি জেস্চার কিন্তু নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য ডিজাইন করা থাকে। তার মানে হাতের নিয়ন্ত্রিত ব্যবহার একটা শিল্প। অবশ্যই। আচ্ছা, এবার আলোচনাটা আরও আকর্ষণীয় হতে চলেছে। মিররিং এবং মাইক্রো এক্সপ্রেশনস এর মতো সূক্ষ্ম বিষয়গুলো। হ্যাঁ, এগুলো হলো অ্যাডভান্স লেভেলের দক্ষতা। ঠিক। তো প্রথমে মিররিং নিয়ে যদি কিছু বলেন। মিররিং হল সোজা কথায় অবচেতনভাবে অন্য ব্যক্তির শারীরিক ভঙ্গি বা অঙ্গভঙ্গি নকল করা। অবচেতনভাবে? হ্যাঁ, আমরা এটা নিজের অজান্তেই করি। যখন আমরা কারোর সাথে স্বস্তি বোধ করি, তখন আমরা তার মতো করে বসার বা দাঁড়ানোর চেষ্টা করি। এর ফলে পারস্পরিক বোঝাপড়া বাড়ে এবং অন্য ব্যক্তি আরও স্বস্তি বোধ করে। এটা একটা শক্তিশালী সম্পর্ক তৈরির কৌশল। মিররিংয়ের ব্যাপারটা তো অবাক করার মতো। তার মানে আমরা নিজের অজান্তেই অন্যকে নকল করি শুধু তাদের স্বস্তি দেওয়ার জন্য। ঠিক তাই। এটা যদি অবচেতন মনে হয়, তাহলে এর চেয়েও সূক্ষ্ম কি কিছু আছে যা আমাদের আসল অনুভূতি প্রকাশ করে দেয়? সারসংক্ষেপে মাইক্রো এক্সপ্রেশনের কথা বলা হয়েছে। ঠিক ধরেছেন। যদি মিররিং হয় যোগাযোগের নীরব নাচ, তাহলে মাইক্রো এক্সপ্রেশন হল সেই নাচের মধ্যেকার এক মুহূর্তের ভুল পদক্ষেপ, যা আসল গল্পটা ফাঁস করে দেয়। একদম। এগুলো হলো মুখের অভিব্যক্তি যা 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য নাতা পড়ে এবং আমাদের আসল অনুভূতিকে প্রকাশ করে। একটা উদাহরণ দেওয়া যায়? ধরুন কেউ হয়তো মুখে বলছে আপনার প্রস্তাবে আমি মোটেও হতাশ হইনি, কিন্তু বলার মুহূর্তে তার ঠোঁটের কোণটা 1 মুহূর্তের জন্য নিচের দিকে নেমে গেল। ওই 1 মুহূর্তের অভিব্যক্তিটাই হলো তার আসল হতাশার প্রকাশ। এগুলো নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। তার মানে আমরা চাইলেও আমাদের আসল অনুভূতি পুরোপুরি লুকাতে পারি না। গোয়েন্দা বা পোকার খেলোয়াড়রা কি এই জিনিসটাই ব্যবহার করেন? একদম। একজন দক্ষ পর্যবেক্ষক কথার চেয়ে এই লিক হওয়া অনুভূতিগুলোর উপর বেশি মনোযোগ দেন, কারণ আমাদের কথা মিথ্যা বলতে পারে, কিন্তু আমাদের মাইক্রো এক্সপ্রেশন সাধারণত মিথ্যা বলে না। ঠিক, এটা কথার আড়ালের সত্যিটা পড়ার মধ্যে একটা দক্ষতা। যখন আপনি বুঝতে পারবেন আপনার সহকর্মী মুখে হ্যাঁ বললেও তার চোখে 1 মুহূর্তের জন্য ভয় খেলে গেল, তখন আপনি বুঝবেন যে তার আরও সাহায্যের প্রয়োজন। এটা তো সম্পর্ককে একটা গভীর স্তরে নিয়ে যায়। অবশ্যই, যেখানে আমরা শুধু শব্দের ওপর নির্ভর না করে আসল অনুভূতির প্রতি সাড়া দিতে শিখি। দারুণ! তাহলে এতক্ষণের আলোচনাকে যদি আমি আমার সেই শুরুর গল্পে, মানে ব্যর্থ হওয়া মিটিংয়ের সঙ্গে মেলাই, তাহলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। আমি হয়তো আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু আমার কাঁধ ঝুঁকেছিল। আমি হয়তো দারুণ যুক্তি দিচ্ছিলাম, কিন্তু ক্লায়েন্টের চোখের দিকে না তাকিয়ে টেবিলে রাখা কাগজের দিকে তাকিয়েছিলাম। হতে পারে।
হয়তো অজান্তেই আমার হাত দুটো পকেটে ঢোকানো ছিল, যা একটা বন্ধ বা রক্ষণাত্মক ভঙ্গি প্রকাশ করে। এবং ক্লায়েন্ট অবচেতনভাবে এই সমস্ত নেতিবাচক সংকেতগুলোই গ্রহণ করেছে। আপনার শব্দগুলো তার কান পর্যন্ত পৌঁছালেও আপনার শরীর তার মনে একটা অবিশ্বাসের দেয়াল তুলে দিয়েছিল। বইটির সারসংক্ষেপ থেকে আমরা যে সুবিধাগুলোর কথা জানতে পারি, যেমন আত্মবিশ্বাস বাড়ে, অন্যদের ওপর ইতিবাচক প্রভাব ফেলা যায়, মানুষকে ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ, সেগুলো আসলে কোনো বিচ্ছিন্ন লাভ নয়। এগুলো সবই একটা মূল উদ্দেশ্যের সঙ্গে যুক্ত। আর সেই মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা কাউকে নিয়ন্ত্রণ বা ম্যানিপুলেট করা নয়। আসল উদ্দেশ্য হল সততা এবং সমন্বয়। অথেন্টিসিটি এবং অ্যালাইনমেন্ট। একদম। অর্থাৎ আপনার ভেতরের অনুভূতি, আপনার মুখের কথা এবং আপনার শরীরের ভাষা, এই তিনটে জিনিস যখন একই সুরে কথা বলে, তখনই সত্যিকারের যোগাযোগ তৈরি হয়। আর শারীরিক ভাষার দক্ষতা আমাদের সেই সমন্বয় সাধন করতে সাহায্য করে। ঠিক। বইটির সবচেয়ে শক্তিশালী বার্তাটি হল, আপনার মুখ যখন চুপ থাকে তখনও আপনার শরীর কথা বলে। তাই নিশ্চিত করতে হবে আপনার শরীর যেন সঠিক গল্পটা বলে। অসাধারণ একটি সারসংক্ষেপ। তাহলে পুরো আলোচনার মূল বিষয়টি হল, যোগাযোগ শুধু মুখের কথার খেলা নয়, এটি একটি সামগ্রিক বা শারীরিক প্রক্রিয়া। ঠিক। আমরা যা বলি তা তো মাত্র 7%। আসল গল্প, আসল বিশ্বাস, আসল সংযোগ সবকিছু লুকিয়ে আছে বাকি 93%-এর মধ্যে। আমাদের কণ্ঠস্বরে, আমাদের চাহনিতে, আমাদের দাঁড়ানোর ভঙ্গিতে এবং আমাদের হাতের ইশারায়। এই নীরব ভাষা বুঝতে পারা এবং ব্যবহার করতে পারাই কার্যকর যোগাযোগের আসল চাবিকাঠি। ভাবার অবকাশ থেকে যায়। বলুন। আমরা দুটো দিক নিয়ে কথা বললাম, নিজের শারীরিক ভাষাকে নিয়ন্ত্রণ করে সঠিক বার্তা পাঠানো এবং অন্যের শারীরিক ভাষা পড়ে তার আসল অনুভূতি বোঝা। প্রশ্নটা হল, এই দুটোর মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? নিজেকে একজন দক্ষ বক্তা হিসেবে উপস্থাপন করা, নাকি নিজেকে একজন সহানুভূতিশীল শ্রোতা হিসেবে গড়ে তোলা, যে না বলা কথাগুলোও শুনতে পায়? আর এই দুইয়ের মধ্যে ভারসাম্য? হ্যাঁ, আর এই দুয়ের মধ্যে নিখুঁত ভারসাম্য রক্ষা করা কিভাবে সম্ভব, এর উত্তরটা হয়তো আমাদের যোগাযোগের আরও গভীর এক স্তরে নিয়ে যাবে।